বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না, তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে 50,000 টাকা সে ক্যাশ পায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না। অবিলম্বে এই যে 65টা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং আরোপ করেছেন, সেটা অবিলম্বে উঠায় নিতে হবে। এবং যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই, তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষ না, তারা সমাজের এলিট আপার ক্লাস। তারা বোধ করেন না এখানে আলুর কেজি 5 টাকাটা 50 টাকায় হইলে, পেঁয়াজের কেজি 40 থেকে 200 টাকা হইলে, চিনির কেজি 70 থেকে 200 টাকা হইলে কার কি যায় আসে, ওনাদের কিছু যায় আসে না। যারা 1700 শহীদের লাশের উপরে দায়িত্ব নিয়েছে তারা কেন একটা বেইনসাফি সিদ্ধান্ত নিয়েছে? দুইটা কারণে নিয়েছে। একটা হচ্ছে যে তারা গরিব মানুষের, যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই, তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষ না, তারা সমাজের এলিট আপার ক্লাস। তারা বোধ করেন না এখানে আলুর কেজি 5 টাকাটা 50 টাকায় হইলে, পেঁয়াজের কেজি 40 থেকে 200 টাকা হইলে, চিনির কেজি 70 থেকে 200 টাকা হইলে কার কি যায় আসে, ওনাদের কিছু যায় আসে না, কারণ ওরা বাজার করেন না। ওনাদের আয়াবুয়া আছে, ওনাদের দারোয়ান আছে, ওনাদের গাড়ির ড্রাইভাররা বাজার করে দেন। প্রথম কারণ হচ্ছে যে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্তগুলো দেশের কোটি কোটি মানুষ, দেশের 70-80% গরিব মানুষকে কীভাবে এফেক্ট করবে। দ্বিতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই, যেটা ভুল করেছেন, সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকাও আয় করবার একটা পদ্ধতিতে গেছেন, যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলাতান্ত্রিক বাস্তবতা। এক্সাম্পল দেই আপনাদের, বারবার ট্যাক্স বাড়ে, বারবার ভ্যাট বাড়ছে, শুল্ক বাড়ছে আমাদের উপরে। আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন? বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না, তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে 50,000 টাকা সে ক্যাশ পায়। তাহলে আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে? তাকে আপনি প্লট দিচ্ছেন, বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনি প্লট দিচ্ছেন, ফ্ল্যাট দিচ্ছেন, রাজুকের সুযোগ সুবিধা দিচ্ছেন, গাড়ি দিচ্ছেন, বিদেশে যাবার সুযোগ সুবিধা দিচ্ছেন, রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না? তাহলে আপনি বাজেটে যে আপনার ঘাটতি, আপনি তো ব্যয় সংকোচন করবেন, আপনি খরচ কমাবেন। আপনার উপার্জন যদি কমে যায়, আপনি বাজারে চিন্তা করেন, আপনি ব্যক্তির কথা চিন্তা করেন, জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার আয় কম বাড়ছে না, আপনি তখন কি করেন? আপনি কি জোর করে ঋণ করে খান, না আপনি খাওয়ার পরিমাণ কমায় দেন, আপনি বাজারের পরিমাণ কমায় দেন? আগে 7 দিনে গরু গোশত খেতেন, এখন 2 সপ্তাহে খান, মাসে একবার খান। আগে প্রতি সপ্তাহে বেলি রোডে গিয়ে সুলতানস ডাইনি খেতেন, এখন আপনি মাসে একবার খাচ্ছেন। তাহলে রাষ্ট্র কেন এটা করছে না? যে আমার উপার্জন নাই, আমার ব্যাংকে টাকা নাই, আমি ঋণ করে, আপনি দেখেছেন ব্যাংকগুলোকে বেইল আউট করেছে, 10টা ব্যাংকে 22,000 কোটি টাকা চাপিয়ে দিয়েছে। তাহলে হাসিনার আমলে আমরা যারা সমালোচনা করেছি 53,000 কোটি টাকা আপনি ছাপিয়ে দিয়েছেন, যার কোনো মার্কেট ভ্যালু নাই, তাহলে সেখানে আপনি 22,000 কোটি টাকা ছাপিয়ে 10টা ক্রিমিনাল ব্যাংককে কেন আপনি করেছেন, বেইল আউট করেছেন? তাদেরকে তো বন্ধ করে দেওয়ার কথা ছিল। আমরা দেখলাম শেয়ার মার্কেটে আপনার আইসিবিকে 3,000 কোটি টাকা দিয়েছে, যার 2,000 কোটি টাকা আইসিবি বিভিন্ন ব্যাংকে শোধ করে দিয়েছে। এই টাকা তো শেয়ার হোল্ডারদের দেওয়ার কথা ছিল, যারা ক্ষুদ্র পুঁজি বিনিয়োগ করে ফকির হয়ে গেছেন, 33 লক্ষ শেয়ার বাজারি, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে না কেন? তাহলে আপনি ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে, আপনি দেখেন ডেভেলপমেন্ট প্রজেক্ট, আমরা বারবার বলেছি যেগুলোর প্রয়োজন নাই, অথবা যেগুলো আমার 2 বছরে দরকার নাই, আপনি এটাকে 4 বছরে ছড়ায় দেন। 4 বছরে ছড়ায় দিলে বাজেটের উপরে প্রেশার কমবে। এই যে অস্টারিটি, যেটা আমরা 2007-8 থেকে সারা দুনিয়াতে দেখেছি, গ্রিস এবং ইউরোপের দেশগুলোতে। ডিজিটালাইজেশন মানেটা কি দেখেন, যে অ্যানালগ জমানাতে আওয়ামী লীগ যখন এসছে তখন আমার 12 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল, এখন আমার এটা 19 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী। তাহলে ডিজিটাল হইলে তো কাজের সংখ্যা, ওয়ার্কফোর্স তো কমার কথা, আমার তো 12 লাখ তো 6 লাখে চলে আসার কথা, তাহলে এটা 1.5 গুণ বাড়লো কেন, 19 লাখে গেল কেন? তাহলে রাষ্ট্র যেটা হয়েছে ডিজিটাল হয় নাই, রাষ্ট্র হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের একটা খিচুড়ি হয়েছে, যেখানে এখন আপনার প্রত্যেকটা ফর্ম কম্পিউটারে ফিল আপ করতে হয়, ওইটা প্রিন্ট করে আবার ফিজিক্যালি গিয়ে ফাইলে জমা দিয়ে আসতে হয়। এই হচ্ছে বাংলাদেশের ডিজিটাইজেশন যেটা হয়েছে। তাহলে এই ব্যয় সংকোচনের জায়গায় নীতিতে আসতে হবে রাষ্ট্রকে, তা না হলে ঋণ করে ঘি খাওয়ার যে পুঁজিবাদী অর্থনীতি এবং লুটপাটের অর্থনীতি চালু হয়েছে, এই অর্থনীতি থেকে দেশ বের হয়ে আসতে পারবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, গরিব মানুষের কোনো ট্যাক্সের লায়াবিলিটি থাকতে পারবে না। অবিলম্বে এই যে 65টা সার্ভিসেসের উপরে এবং পণ্যের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং
মানে আরোপ করেছেন সেটা অবিলম্বে উঠায় নিতে হবে এবং আপনারা আয়ের পথ খোঁজেন, ব্যয়ের পথ খোঁজেন, লুটপাট বন্ধ করেন। এখনও লুটপাট বন্ধ হয় নাই। যত পরিমাণ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে ওই লুটেরাদেরকে দেওয়া হচ্ছে। স্টক এক্সচেঞ্জের কমিশন যে চেয়ারম্যান, তারপরে হচ্ছে পুঁজিবাজারে যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না। তো একের পর আমরা দেখতে পাচ্ছি যে রং সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। আজকে দেখলাম আপনার রুবায়াত শিবলি যে সাবেক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিল, তাকে একজন উপদেষ্টা এত পরিমাণ শেল্টার দিচ্ছে যে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিট দর্পে মানে পতিত ছাত্রলীগের নেতাদের মতো ঘুরে বেড়াচ্ছে। সে অ্যারেস্ট হচ্ছে না।